সঞ্জয়পুর গ্রামের এক বড়লোক পরিবারের ছেলে গোপাল। সে খুবই দাম্ভিক আর অহংকারী। তার প্রতিটা কথায় বংশমর্যাদা আর জমিদারির কথা যেন প্রলক্ষিত হয়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। যদি আজ্ঞা দাও তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বাবা, বল, কি বলতে চাস? আসলে বাবা, আমার অনেক দিনের ইচ্ছে যে একবার আমি আমাদের গ্রামের পূবের ওই জঙ্গলে যাব। যদি তুমি আজ্ঞা দাও তবে আমি যেতে চাই। কেন রে বাবা, ওখানে কি কাজে যেতে হবে? বাবা, এমনিতে আমার জঙ্গল বেশ ভালো লাগে, আর শুনেছি জঙ্গলে নাকি বন্য শূকর পাওয়া যায়, তাই আমি সেখানে যেতে চাই। ঠিক আছে, যা তবে বাবা। তবে আমার একটা কথা মনে রাখিস, তোকে খুব তাড়াতাড়ি এই সমগ্র গ্রামের জমিদারির দায়িত্ব নিতে হবে। সুতরাং এসব ছেলে মানুষই বাদ দিয়ে দে বাবা। বাবা, তুমি কি যে বলো! এইসব জমিদারি করা আমার কাছে কোনো ব্যাপার নাকি? ওসব ঠিক সামলে নেব আমি, তুমি কোনো চিন্তা করো না বাবা। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যা, কিন্তু সাথে করে বিশ্বস্ত কিছু লোক নিয়ে যাস, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে। আজকে জঙ্গলের অনেক ভেতরে যেতে হবে, বুঝলি? একটা বিশাল বড় বন্য শূকর শিকার করতে হবে। হ্যাঁ বাবু, আপনি জমিদার বাবুর ছেলে, আপনার এসব করা কি দরকার? আপনি আরামে চেয়ারে বসে শুধু হুকুমত চালাবেন। আরে, আমি যে জমিদার বংশের ছেলে তার প্রমাণ দিতে হবে না? শুধু হুকুমত চালাতে তো সবাই পারে, বীরের মতো শিকার করতে পারে কজন বল? হ্যাঁ, তা কিন্তু বাবু, আপনি একদম খারাপ বলেননি। ঠিক আছে, চলুন, জঙ্গলের কত ভেতরে যাবেন, আমরা আসি আপনার সাথে। জঙ্গলের মাঝখানে একটা বিশাল বড় নদী আছে, ওই নদী পার হয়ে ওপারে যেতে হবে। শুনেছি ওখানে নাকি অনেক বন্য প্রাণী পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে বাবু, তাই চলুন। সামনে কোনো বিপদ আসলে গুলি করে একেবারে খুলি উড়িয়ে দেব। তুই সেটার সুযোগ পাবি না, তার আগে আমি গুলি করে খুলি উড়িয়ে দেব। বাবু, আমি আগে যাচ্ছি। এই সেতুটা অনেক দিনের পুরনো বাঁশ কাঠের তৈরি, বলা যায় না তো কখন ভেঙে পড়ে যায়। না না, তার কোনো দরকার নেই, আমি যাচ্ছি। আমাকে কি তুই ভীতু ভেবেছিস যে আমি তোর পেছু পেছু যাব? তোরা আমার পেছু পেছু আয়। না বাবু, তেমন কোনো কথা নয়। আসলে নদী তো অনেক খরস্রোতা, একবার নিচে পড়ে গেলে স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে। চুপ কর, কোনো কথা বলবি না, চুপচাপ আমার সাথে সাথে চলে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে তাই চলুন। ইয়া! হে এই চল চল, তাড়াতাড়ি বাবুকে অনুসরণ করে নদীর কিনারা ধরে চল। কতবার করে বললাম, বাবু আমার কথা শুনলো নিকো। বাবু কোথায় গেল? বাবুকে তো আর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন কি করি? জমিদার বাড়িতে ফিরলে তো জমিদার বাবু আমাদের আস্ত রাখবেন না। যে করি হোক, বাবুকে খুঁজতেই হবে, চল চল। নদীর গা ঘেঁষে নিতাইপুর গ্রাম। সেই গ্রামের একটি বাড়িতে বাস করে রাঙা আর তার মেয়ে কামিনী। কামিনী ছিল অসম্ভব সুন্দরী। মা কামিনী, যা তো মা, থালা বাসনগুলো নদী থেকে ধুয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, এই তো প্রায় উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেলেই যাচ্ছি, একেবারে স্নান সেরে তারপরে আসবো। আচ্ছা ঠিক আছে মা, একটু তাড়াতাড়ি কর, আমার বড্ড ক্ষুধা লেগেছে। ওহ, কখন যে কাজ শেষ করে একটু শান্তিতে দুদণ্ড বসবো কি জানে, সকাল থেকে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আরে আরে, এ কি? একটা লোক মনে হচ্ছে নদীতে ভেসে যাচ্ছে। লোকটাকে যেভাবে হোক বাঁচাতে হবে।
কে কোথায় আছো? এদিকে এসো, আমাকে একটু সাহায্য করো। দেখো, একটা লোক পানিতে ডুবে মারা যাচ্ছিল। কি ব্যাপার দিদি, কি হয়েছে? এই লোকটা এখানে এমন করে আছে কেন? আমি নদীতে থালা বাসন ধুতে এসে দেখি লোকটা মাঝ নদী দিয়ে স্রোতে ভেসে যাচ্ছে। তাই আমি সাঁতরে গিয়ে তাকে পাড়ে নিয়ে আসলাম। ঠিক আছে ঠিক আছে, লোকটাকে তো এখন সুস্থ করে তুলতে হবে। তোমরা কেউ লোকটাকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলো। না না বাবা, আমরা এসব ঝামেলার মধ্যে নেই। তখন যাই করি না কেন আমাদের ঘাড়ে দোষ পড়বে। খামোকা আমরা এই ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না। ছি, কেমন চিন্তা ভাবনা তোমাদের! একটা লোক মারা যাচ্ছে আর তোমরা কিনা এসব ভাবছো? আরে তোর যখন এতই দরদ, তখন তুই নিয়ে যা না, আমাদের কেন বলছিস? তুই লোকটাকে বাড়িতে নিয়ে গিয়ে যা করবি করকে যা। এই চলো 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 রে সবাই, এখান থেকে চলো। যত সব। এ কি, তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা বাকি লোকগুলোর মতো। না গো দিদি, লোকটাকে এখানে ছেড়ে কোথায় যাব? আর আমার তো কেউ নেই যে আমি বাড়িতে নিয়ে যাব লোকটাকে। তাহলে এক কাজ কর না ভাই, তুই লোকটাকে আমার বাড়িতে নিয়ে যেতে সাহায্য কর। যা বলছো ভেবে বলছো দিদি, এলাকার লোকজনে কিন্তু তোমাকে পরে খারাপ ভাববে। এলাকার লোকজনের ভয় তো আমি লোকটাকে এখানে এভাবে পড়ে পড়ে মরতে দিতে পারি না, তাই না? তুই বেশি কথা না বলে চল চল, লোকটাকে ধরে আমার বাড়িতে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তাই চলো তবে। আমি নিয়ে যাচ্ছি লোকটাকে তোমার বাড়িতে। কি ব্যাপার, তোরা ফিরে আসলি কেন? আমার গোপাল কোথায়? গোপালকে দেখছি না যে। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে। আমরা ছোট বাবুকে হারিয়ে ফেলেছি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি তুই এসব? খুঁজে পাচ্ছিস না মানে? তোরা কি কোনো সূচ নিয়ে গিয়েছিলিস নাকি জঙ্গলে যে হারিয়ে এসেছিস? বল বল আমাকে সবকিছু, কি হয়েছে? আমরা জঙ্গলের মাঝখানের নদীর ওপরে যে সেতুটা আছে, সেই সেতুটা পার হতে গিয়ে ছোট বাবু সেতু ভেঙে নদীতে পড়ে নদীর স্রোতে ভেসে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাইনি। আমি কোনো কিছু শুনতে চাই না। যত লোক চাই নিয়ে যা, যত অর্থ লাগে নিয়ে যা। আমি শুধু আমার ছেলেকে জীবিত বাড়ি ফিরে আসতে দেখতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু, তাই হবে তাই হবে। আমি লোকজন নিয়ে যাচ্ছি, যেভাবেই হোক না কেন বাবুকে খুঁজে বের করবই করব। এই কোথায় গেলি কামিনী? বেরিয়ে আয়। ভালোই ভালোই বেরোবি নাকি আমরা তোর ঘরে ঢুকে পড়বো? বেরিয়ে আয়। কি হয়েছে? তোমরা এত চেঁচামেচি কেন করছো? তুই একটা পুরুষ মানুষকে তোর ঘরে আশ্রয় দিয়েছিস। এই গ্রাম ছেড়ে এক্ষুনি চলে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে তোকে বের করে দেবো আমরা। বেরো। সবাই আমার কথাটা একটু শুনুন। আমি সঞ্জয়পুর গ্রামের জমিদারের একমাত্র ছেলে গোপাল। আমি কামিনীকে বিয়ে করতে চাই। এই কথা বলার পর গ্রামের লোকজন কামিনীর সাথে গোপালকে বিয়ে দিয়ে দেয়। তার মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার মা তাকে একটা লাল মুরগি উপহার দেয়। যাও বাবা, আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম। আমার মেয়েকে দেখে শুনে রাখবে কেমন? আর শোন, আমার কথা শোন, এই মুরগিটাকে অনেক যত্নে লালন পালন করবি। দেখবি এই মুরগিটাই একদিন তোর অনেক কাজে আসবে। আচ্ছা মা, ঠিক আছে। আমরা তাহলে আসি মা। খুশি হয় আমি এসে আপনাকে নিয়ে যাব। না বাবা, আমি কোথাও যাব না। আমি আমার শ্বশুরমশাইয়ের পা আঁকড়ে ধরে বাকি জীবনটুকু এখানেই কাটাতে চাই। আচ্ছা, আমরা সেটা পরে ভাববো। এখন আমাদের যেতে আজ্ঞা দিন। আচ্ছা ঠিক আছে, যাও বাবা। আমার দোয়া সব সময় তোমার সাথেই থাকবে।
তুই কোথায় ছিলিস বাবা? তোর জন্য আমি কত চিন্তা করেছিলাম জানিস? হ্যাঁ বাবা, আমি এসে গেছি। দেখো, হারিয়ে গিয়ে সাথে করে তোমার বৌমাকে নিয়ে এসেছি। তুই এসব কি বলছিস বাবা? তোমাকে অনেক ধন্যবাদ বৌমা, আমার ছেলের প্রাণ বাঁচানোর জন্য। যাও মা, এখন ঘরে যাও। বেশ কিছুদিন পর জমিদার নীলকান্ত মারা গেলে নীলকান্তের জায়গায় তার ছেলে জমিদারিতে বসে। কিছু বছর যেতে না যেতেই গোপাল তার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। কামিনী, আমি তো একেবারে পথে বসে গেলাম। গ্রামের মানুষদের সাহায্য করতে করতে আমার ধন সম্পদ, অর্থ সবকিছুই তো চলে গেল। এখন শুধু বেঁচে আছে আমার এই বাড়িটা। আমার তো অনেক পরিমাণ দেনা হয়ে গেছে। কবে জানি বাড়িটা না বিক্রি করে ফেলতে হয়। তুমি কোনো চিন্তা করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। না গো গিন্নি, কিছুই আর আগের মতো হবে না। আমার এত অঢেল সম্পত্তি, আমি সব কিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি। এখন কি করে এসব কিছু আবার ফিরে পাবো? আমি সেটা তো বলতে পারি না কিভাবে ফিরে পাবো, তবে আমার মন বলছে তুমি সব কিছু আবারও ঠিক ফিরে পাবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আমি এ বাড়ির একমাত্র বড় বউ, তোমার বিপদের সময় আমি কিছুই করতে পারছি না। এর থেকে খারাপ আর কি হতে পারে বলো? তুমি আর কি করবে বলো? সবই আমার কপালের দোষ। বাবা বেঁচে থাকলে আজকে এরকম হতো না। মন খারাপ করো না গো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে দেখো, মুরগিটা 3টে ডিম পেড়েছে, আর ডিমের রংগুলো দেখে তো মনে হচ্ছে সোনার ডিম। আরে তাই তো, তাই তো। এক কাজ করো, ডিমগুলো আমার কাছে নিয়ে এসো তো দেখি। আরে আরে এগুলো তো মনে হচ্ছে সত্যি সত্যি সোনার ডিম। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এগুলো তো সত্যিই সোনার ডিম। তার মানে মা যা বলেছিল আজ তাই হলো। আমাদের এই বিপদের দিনে মুরগিটা আমাদের কাজে আসলো। হ্যাঁ গো হ্যাঁ, এই ডিমগুলো আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমাদের সব হারানো সম্পদ আমরা ফিরে পাবো। হ্যাঁ গো, আমি তোমাকে বলেছিলাম না, আমরা আমাদের সবকিছু আবার ফিরে পাবো। এবার গোপাল ডিমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়, আর তাদের সব হারানো অর্থ সম্পদ ফিরে পেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।